আসসালামু আলাইকুম। শ্রীলঙ্কা ট্যুর ডিটেইলস পার্ট 2 নিয়ে আপনাদের সাথে আমি আছি ডক্টর আরিফিন। তো চলুন দেখে নিই ডে 2 তে আমি সারাদিন কি করলাম। সুন্দর একটি ঘুমের পর সকালে রেডিসন ব্লু গল থেকে আমি আমার রুমের বারান্দায় চলে আসি এবং সেখান থেকে দেখতে থাকি খুব সুন্দর সমুদ্র সৈকত। সমুদ্রের উত্তাল ঢেউ দেখতে এবং গর্জন শুনতে কাটিয়ে নিই বেশ কিছুটা সময়। এত সুন্দর একটি সমুদ্র সৈকত যেটা রুমের বারান্দা থেকে দেখা যাচ্ছে, দেখার পর আসলে নিজেকে আর সামলিয়ে রাখতে পারলাম না। তাই সেখানে চলে গেলাম এবং বেশ কিছুটা সময় নিজে উপভোগ করলাম। রেডিসন ব্লুতে পার্সোনাল বিচ রয়েছে, তাই খুব অল্প সময়ে আমি আমার রুম থেকে বিচে চলে আসলাম এবং সেখানে ঢেউয়ের সাথে বেশ কিছুটা সময় নিজে উপভোগ করলাম। সমুদ্রের গর্জন এবং ঢেউয়ের সাথে হারিয়ে যেতে থাকলাম। বেশ কিছু ছবি এবং ভিডিও ক্লিপস করে নিলাম। একটা পর্যায়ে নিজেকে শাহরুখ খানের মতো একটি স্টাইল করেও একটা ক্লিপ করে নিলাম এবং দৌড়ঝাঁপ তো আছেই সাথে। এখানকার বিচ এগুলোর সাথে বেশ কিছু পাথর এবং এদের বালিগুলো বাংলাদেশি সি বিচের বালির থেকে একটু মোটা পাথরের মতো অনেকটা। খালি পায়ে হাঁটতেও খুব একটা প্রবলেম হয়নি আমার এবং খুব ভালো একটা সময় আমি সকালবেলায় একদম ভোর উঠে কাটিয়েছি। যদিও আমার মর্নিংয়ের ব্রেকফাস্টের টাইম চলে আসছে ৯টা পর্যন্ত, অলরেডি ৮:৩০ বেজে গেছে। তারপরেও আমি আমার পছন্দ মতো ছবি এবং ভিডিও ক্যাপচার করতেই আছি এবং খুব দ্রুত এই বিচ থেকে যেয়ে আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। ব্রেকফাস্টের অনেক আইটেমই ছিল, যেহেতু আমার সময় কম ছিল তাই পূর্ণ রিভিউ আমি এখানে ব্রেকফাস্টের দিচ্ছি না, বাট ওভারঅল খাবারগুলো এদের খুবই ভালো ছিল। দেন ব্রেকফাস্ট শেষ করে ঝটপট আমি রেডি হয়ে আবার আমরা চলে যাই সাইট সিইংয়ের জন্য। সকাল ৯টার ভিতরে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা রওনা দিই বেন্টোটার উদ্দেশ্যে। পুরোটা পথ জুড়েই ছিল সাগর এবং বাসের জানলা দিয়ে সাগর দেখতে বেশ কিছুটা সময় কেটে যায়। ১ থেকে ১.৫ ঘন্টার মধ্যে আমরা বেন্টোটায় পৌঁছে যাই। বাংলাদেশের মেরিন ড্রাইভ রোডটাও ঠিক অনেকটা এইরকম, কিন্তু ওখানে বিচটা অনেক দূর থেকে দেখা যায় এবং এখানে আমাদের রাস্তাটা বিচের একদম পাশাপাশি। এখান থেকে বিচটা খুব বেশি ভালো এবং ক্লিয়ার দেখা যায়। রাস্তাটা ছিল খুবই নিরিবিলি, মানুষজন ছিল অনেক কম এবং বাড়িঘর বেশ দূরে। আর গুরুত্বপূর্ণ বিষয় হলো রাস্তাটা ছিল খুবই নিট অ্যান্ড ক্লিন। বিচের ধারে না ছিল কোনো বাদামের খোসা, না চিপসের প্যাকেট। পুরোটা রাস্তাই ছিল খুবই ক্লিন। বাসের জানলা থেকে প্রকৃতি দেখতে বেন্টোটার উদ্দেশ্যে রওনা এবং ১ থেকে ১.৫ ঘন্টার ভিতরে আমরা বেন্টোটায় পৌঁছে যাই। পৌঁছে যাওয়ার আগ পর্যন্ত আমরা জানলা দিয়ে এই অপরূপ সৌন্দর্য দেখতে থাকি এবং বেশ কিছু ছবি এবং ভিডিও এখানে ক্লিক করতে থাকি। মাঝে বাস থামিয়ে খুব সুন্দর ভিউ পেলে সেখানে দাঁড়িয়েও আমরা ছবি তুলে নিই। যানজটবিহীন এরকম সুন্দর নিরিবিলি রাস্তায় পথ চলতে কারই না ভালো লাগে। দেন এভাবে চলতে আমরা পৌঁছে যাই বেন্টোটার মধু রিভারের দিকে। লাইফ জ্যাকেট কালেক্ট করে আমরা স্পিড বোর্ডে উঠে পড়ি এবং পুরা মধু রিভারের ভ্রমণ এবার আমাদের শুরু হয়। নদীর চারপাশ দিয়ে গাছপালা, নীল আকাশ আর স্পিড বোর্ডে মানুষ কয়েকজন, ঘুরতেই খুব মজার একটি বিষয়। আর এই মধু রিভারটা বাংলাদেশের সিলেটের রাতারগুল বা টাঙ্গুয়ার হাওরের সাথে অনেকটা মিল আছে। বেশ বড় এই নদীটি এবং এখানে উপর দিয়ে অনেক সময় ওভারব্রিজ গেছে, রাস্তা গেছে। দেখতে আমরা মধু রিভারের অনেক ভিতরে চলে যাই। স্বচ্ছ এবং পরিষ্কার পানি ছিল। আমাদের বোটের যে মাঝি ছিল ওনার সাথেও আমরা কথা বলার চেষ্টা করি, যদিও উনি ইংলিশ বা হিন্দি কোনোটাই ভালো বোঝে না। তারপরেও আমরা বেশ কিছু কমিউনিকেশন করি এবং উনি আমাদেরকে সাইটগুলো ঘুরে দেখান, অনেক দৃশ্যগুলো দেখান। একটা পর্যায়ে উনি এমন একটি গাছ দেখান যেখানে বেশ কিছু ফল ধরে আছে এবং ফলগুলো দেখতে অনেকটা আমের মতো, কিন্তু ফলটা অনেক বিষাক্ত এবং এটি খেলে মানুষ মারা যায়। দেন তারপরে আমরা চলতে থাকি এবং অনেকটা ভিতরে যেতে থাকি মধু রিভারের ভিতরে এবং আমাদের ডেস্টিনেশন ছিল এখান থেকে একটি চা ফ্যাক্টরি এবং একটি দারুচিনি বা সিনামন ফ্যাক্টরি দেখানোর উদ্দেশ্যে আমাদের এই পথে যাত্রা ছিল।
সেলন টি অ্যান্ড সিনামন ফ্যাক্টরিতে আমরা পৌঁছে যাই এবং সেখানে আমাদেরকে দেখানো হয় কিভাবে দারুচিনি গাছ থেকে কেটে দারুচিনি বানানো হয় এবং সেখান থেকে তেল তৈরি করা হয়, তারপরে গুঁড়া তৈরি করা হয় যেটা চা হিসাবে খাওয়া যায় এবং তেলটা আমাদের শরীরের অনেক ব্যথা বা বিভিন্ন রকম উপকারী দিক তারা আমাদের সাথে ডেসক্রিপশন করতে থাকে। বিভিন্ন রকমের প্রসিডিউরের মাধ্যমে যে দারুচিনিটা তৈরি হয় সেগুলো আমাদেরকে চোখের সামনে দেখানো হয় এবং টেস্ট করার জন্য আমাদেরকে দারুচিনি, চা বা বিভিন্ন তেল এগুলো আমাদেরকে ইউজ করতে দেওয়া হয়। বিভিন্ন রকম জিনিসগুলো রেঞ্জ আকারে দেওয়া আছে। তো আমাদের কাছে মনে হয়েছিল যে এখানে প্রাইসটা সামথিং বেশি হতে পারে, যার কারণে এখান থেকে সবাই খুব বেশি পারচেজ করি নাই। তারপরেও টুকটাক কিছু কিছু জিনিস যে যার মতো করে আমরা পারচেজ করে নিয়েছি। দেন এখান থেকে আমরা আমাদের মতো করে নিজস্ব কিছু ছবি তুলে বা ভিডিও সংগ্রহ করে আমরা আমাদের পরবর্তী রিভার স্পোর্টসের দিকে রওনা শুরু করি। আনুমানিক আরও ১ ঘন্টা পর আমরা পৌঁছে যাই আমাদের রিভার স্পোর্টসে। এখানে আমরা খুব মজার কিছু রাইডস উপভোগ করি, যার ভিতরে ছিল ব্যানানা রাইডস, সোফা রাইডস, স্পিড বোর্ড এবং আরও অনেক রাইডসই ছিল। তো আমাদের এজেন্সি থেকে আমাদেরকে ৩টা করে রাইডস ফ্রি দেওয়া হয়েছিল এবং সেই রাইডসগুলোতে আমরা সবাই এনজয় করেছি। সি ওয়ার্ল্ডে এসে একটি মজার ঘটনা ঘটে যেটি আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমরা বাঙালি সবসময় চাই ভালো থাকতে, কিন্তু যখন দেখি যে আমাদের সাথে খারাপ কিছু হচ্ছে তখন আমরাও কিছু খারাপ করে দিতে পারি। বিষয়টা ছিল এরকম, আমাদের এখানে একজন আমাদের সহযাত্রী উনি একটা রাইডস থেকে ওঠার সময় পড়ে যান এবং আমি ওখানে ওনাকে হাত দিয়ে তুলি এবং তোলার সময় ওরা যে ফ্রি টিকিটসগুলো আমাদেরকে দিয়েছিল, যেগুলো আমরা কালেক্ট করে নিয়েছিলাম, হাতের সাথে সেগুলো বাঁধা ছিল। তো ওনাকে তোলার সময় আমার হাত থেকে একটা রাইডসের টোকেন পড়ে যায়, কিন্তু সেই রাইডসে ওনারা আমাকে উঠতে দেন না। তো ওনারা জানে যে আমার পড়ে গেছে এবং ওনারা চোখের সামনেই দেখেছে যে আমি মানুষটাকে তুলেছি। ওনাদেরকে ডিসক্রিপ্ট করার পরও ওনারা এটা রাজি করতে চান না যে টিকিট ছাড়া ওনারা কোনোভাবেই কনফার্ম করবে না। তো তখন দেখলাম যে আমাদের অনেক সহযাত্রীরা ছিলেন যারা রাইডসে পছন্দ করেন না বা ওঠেন না বা ভয় পেয়েছে বা বয়োজ্যেষ্ঠ ছিলেন। ওনাদের কাছ থেকে আমরা যখন সবাই যতগুলো রাইডস ফ্রি টোকেন ছিল সবগুলো কালেক্ট করে নিয়ে এবং আমরা এক একজন 3 বার 4 বার করে এই রাইডসগুলো উপভোগ করি এবং একটা পর্যায়ে ওনারা নিজেরাই অধৈর্য হয়ে যায় যে আপনারা কি শুরু করছেন যে এত বারবার করে উঠতেছেন। তো তখন আমরা বললাম যে আপনারা যেহেতু টিকিটই চাইছেন তো নেন, এই যে আমরা টিকিট দিচ্ছি, আমাদের যতগুলো টিকিট আছে সবগুলো আমরা এখানে এনজয় করে তারপরে যাব। তো বিষয়টা মজা পেয়েছি এবং আমাদের গ্রুপে যারা ছিল সবাই আমরা খুব হাসতেছিলাম, এনজয় করতেছিলাম এবং আসলে খুব মজার ছিল এই রাইডসগুলো। যেহেতু অনেকবার করে রাইডস চড়েছি তাই এখানে সময়টা একটু বেশি চলে গিয়েছে। দেন এখান থেকে আমরা দুপুরে একটা খুব সুন্দর একটা রেস্টুরেন্টে আমাদের লাঞ্চ কমপ্লিট করে নিই এবং সেটির ভিডিও আমি করতে পারিনি তাড়াহুড়ার ভিতরে। দেন তারপরে আবার আমাদের যাত্রা ছিল এবং সেই যাত্রার মাঝে আমরা একটি স্টলে দাঁড়াই এবং সেখানে আমরা কোকোনাট এনজয় করি। শ্রীলঙ্কার কোকোনাটগুলো ছিল অনেক মজার, যদিও আমরা দুপুরে লাঞ্চের পরপরই কোকোনাটের জন্য ওখানে চলে যাই, কিন্তু আমাদের পেট ভরা ছিল তা আমরা খেতে পারছিলাম না। আমরা চাচ্ছিলাম যে কোকোনাটগুলো আমরা এখান থেকে কালেক্ট করে নিই, কিন্তু ওদের রুলস আছে যে কোকোনাট এখান থেকে নিয়ে বাইরে যাওয়া যাবে না, ওখানে দাঁড়িয়ে খেতে হবে এবং কোকোনাটের ময়লাগুলো ওই বাস্কেটের ভিতরেই ফেলতে হবে। তো জিনিসটা ভালো লাগলো যে আমাদের দেশের মতো যেখানে সেখানে নারিকেল ফেলার কোনো রুলস ওদের নাই, ওদের ওখান থেকেই কিনতে হবে, ওখানেই খেতে হবে এবং ওখানেই ফেলে
তারপরে ওখান থেকে লিভ নিতে হবে। দেন ওখানে আমরা একটা জায়গায় দাঁড়াই, সাউদার্ন প্যাভিলিয়ন, ওখানকার সি বিচটা দেখতে থাকি, নিজের মতো করে ছবি তুলি, ভিডিও করি। সো এই জায়গাগুলোও অনেক সুন্দর একটি মেমোরি হয়ে থাকবে শ্রীলঙ্কার। দেন সাউদার্ন প্যাভিলিয়ন থেকে বিকেলের দিকে আমরা রওনা হই গল্ফ ফোর্টের দিকে। আনুমানিক সময় লাগে 2 ঘন্টা। পর্তুগিজরা শ্রীলঙ্কায় এই গল্ফ ফোর্টটি তৈরি করে প্রায় 500 বছর আগে। ইউনেস্কো এই গল্ফ ফোর্টটিকে কালচারাল হেরিটেজ সাইট বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে আখ্যায়িত করে। ছোট বড় বিভিন্ন রকম পাথর দিয়ে তৈরি এই গল্ফ ফোর্ট এবং এর চারপাশ দিয়ে রয়েছে রাস্তা, খুব শ্রীলঙ্কার একটি সুন্দর পরিবেশ। এটি সাধারণত গলের মেন শহরের ভিতরে পড়ে এবং এর পাশেই রয়েছে শ্রীলঙ্কার ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, যেটা আমরা অনেক সময় খেলা দেখেছি, বাংলাদেশ, শ্রীলঙ্কা বা বিভিন্ন দেশের খেলা, শ্রীলঙ্কায় যে খেলাগুলো হয়ে থাকে ক্রিকেট, সেটা সাধারণত এই পাশের স্টেডিয়ামটাতেই হয়। দেন এখানে ঝটপট কিছু ফটো ক্লিক করে আমরা এখান থেকে রওনা হয়ে আমাদের গন্তব্য রেডিসন ব্লু গলে। আজকে দিনের মতো আমাদের এখানেই সারাদিনের আউটসিনটা শেষ হয়। দেখতে দেখতে বিকেল হয়ে যায় এবং আমরা খুব দ্রুত রেডিসন ব্লুতে ব্যাক করি এবং আবারও রেডি হয়ে চলে আসি সি বিচে। সানসেট দেখার জন্য আমরা বিকালই চলে আসি আমাদের হোটেলের নিজস্ব যে বিচটি রয়েছে রেডিসন ব্লুর, সেখানে। ছবি তোলা, ভিডিও করা, এগুলো শেষ করতে করতে একটা পর্যায়ে সূর্যাস্ত হতে থাকে এবং খুব সুন্দর একটি সময়, একটি মুহূর্ত আমরা সেখানে উপভোগ করতে থাকি। সূর্যাস্ত দেখা শেষে ফিরে যাই রুমে এবং সেখানে রেডি হই এবং রেডি হওয়ার পর চলে আসি আমাদের ডিনারে। এই দিনের ডিনারটা ছিল উইথ লাইভ মিউজিক। শ্রীলঙ্কান কিছু ট্র্যাডিশনাল মিউজিক সেখানে চলছিল, ফিউশন মিউজিক, কিন্তু গানগুলো একদমই মনে ধরছিল না। তারপরেও শুনছিলাম এবং লাইভ এদের যে খাবারগুলো সার্ভ করছিল সেগুলো এনজয় করছিলাম। বেশ 2 থেকে 3 ঘন্টা সময় ধরে রাতের এই ডিনারটা আমরা কমপ্লিট করি এবং সবকিছু খাবার মোটামুটি ভালো ছিল, অনেক মজাও ছিল এবং গুরুত্বপূর্ণ দিক হলো যে এরকম সুন্দর একটি পরিবেশে বসে খেতে, গান শুনতে শুনতে কারই না ভালো লাগে।
দেন ডিনার শেষ করে গত দিনের মতো আবারও চলে যাই বিচে। সেখানে খুব সুন্দর একটি টি আমরা উপভোগ করি এবং সমুদ্রের ঢেউ দেখতে থাকি। তারপর রুমে চলে আসি, ঘুমাই এবং পরবর্তী ডে 3 তে আমরা আবার সকালবেলায় ঘুম থেকে উঠে আমি দেখতে থাকি খুব সুন্দর ওই সি বিচটি এবং নিচে দেখতে থাকি বেশ কিছু মানুষ অলরেডি সুইমিং পুল এনজয় করা শুরু করে দিয়েছে, মানে সুইমিং পুলের এন্ট্রি টাইম শুরু হয়ে গিয়েছে। এখানে সাধারণত দর্শনার্থী যারা ছিল মোস্ট অফ দেম ফরেনাররাই ছিল, আর আমরাও এখানে ফরেনার। তো দেখলাম যে ফরেনাররা খুব এনজয় করছে সুইমিং পুলে, তো সেটা দেখে নিজেকে আর ধরে রাখতে না পেরে এক দৌড়ে চলে যাই সুইমিং পুল এবং সেখানে বেশ কিছু সময় কাটাই সুইমিং পুলে। অনেকটা সময় সুইমিং পুলে সাঁতরাইলাম এবং বেশ কিছু ছবি তুললাম এবং তারপরে আবারও খুব দ্রুত রেডি হয়ে ব্রেকফাস্টটা শেষ করে নিলাম। ব্রেকফাস্ট শেষ করে রেডি হয়ে আজকে আবারও যাত্রা শুরু। আজকে আমাদের যাত্রা থাকবে ক্যান্ডি। দেন ক্যান্ডি থেকে বেশ কিছু সাইট সিইং করে আমরা চলে যাব নুয়ারা এলিয়াতে। ক্যান্ডি শহরটা মানচিত্রে শ্রীলঙ্কার মিডিলে পড়ে। এটাকে আগে শ্রীলঙ্কার রাজধানী ধরা হতো, কিন্তু এখন কলম্বোকে শ্রীলঙ্কার রাজধানী বলা হয়। ক্যান্ডির বাসাগুলো কিছুটা প্রাচীন ভিনটেজ একটি লুক দেয় এবং এখানকার ম্যাক্সিমাম বাসার ছাদগুলা রুফগুলা খুব সুন্দর একটি কাজ করা থাকে। সাধারণত ঢেউ ঢেউ করে এদের বাসায় ছাদগুলা করা হয়। সবগুলো বাসা বাড়িঘর দেখতে ভালোই সুন্দর লাগে। ক্যান্ডিতে লিভার লুইশন একটা রেস্টুরেন্টে আমাদের থামানো হয় এবং সেখানে আমরা দুপুরের লাঞ্চটা কমপ্লিট করি। মেনলি এটি 4 তলা বা 5 তলা একটি বিল্ডিং ছিল এবং এখানে বেশ কিছু স্টল ছিল, রেস্টরুম ছিল এবং রেস্টুরেন্ট ছিল। সো রেস্টুরেন্টে দেখলাম যে শুধু আমরা না, আশেপাশে থেকে অনেক মানুষ এখানে সিরিয়ালে খাবার নিচ্ছে এবং বেশ কিছুটা ভিড় ছিল এবং যেহেতু আমাদেরকে নোয়ারা এলিয়া পর্যন্ত যেতে হবে, অনেক দূরের সময় ছিল, তাই ফুল ফুডস রিভিউ বা ভিডিওটা আমি এখানেও করতে পারিনি। কিন্তু ওভারঅল এদের খাবারগুলো খুব মজা ছিল এবং অনেক আইটেম ছিল এবং ম্যাক্সিমাম বিদেশি বা ফরেনাররা যারা এসছে ওরা খুবই এনজয় করছিল, সেটা আমাদেরও ভালো লেগেছে খাবারগুলো। দেন লাঞ্চ শেষ করে আমরা রওনা হই নোয়ারা এলিয়ার পথে এবং পুরো রাস্তাটা ছিল আস্তে আস্তে, আপনারা দেখছেন যে আমরা পাহাড়ের উপরে উঠছি। পাহাড়টা অনেক উঁচু ছিল এবং চারপাশে চা বাগান ছিল, মাঝে মাঝে ঝর্ণা ছিল, খুব সুন্দর নয়নাভিরাম এবং সবুজ, চারিদিকে সবুজ ছিল, সবুজে ঢাকা একটি গালিচার মতো ছিল। নোয়ারা এলিয়া বাংলাদেশের যে সমস্ত পাহাড়গুলো রয়েছে তার থেকে অনেক উঁচু। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বিজয় কাজিরঙ, যেটা 1230 মিটার, এবং নোয়ারা এলিয়া প্রায় 2200 বা 2500 মিটার উচ্চতায় অবস্থিত। শ্রীলঙ্কার ওয়েদার মোটামুটি বাংলাদেশের মতোই 32-38 এরকমই থাকতো, মোটামুটি গরম ছিল গলে এবং কলম্বোতেও, কিন্তু নোয়ারা এলিয়াতে টেম্পারেচার ছিল 12 থেকে 15, অনেক শীত ছিল সেখানে। তাই আপনারা যখনই যাবেন অবশ্যই শীতের কাপড় নিয়ে যাবেন এবং এখানে বছরের সারা বছরই ঠিক একই রকম শীত থাকে। সো যারা যারা এখানে ঘুরতে আসবেন অবশ্যই শীতের প্রিপারেশন নিয়ে আসবেন। তো বন্ধুরা, এতদেরই ছিল আজকে আমার এপিসোড 2। নেক্সট এপিসোড 3 তে আপনাদের জন্য থাকবে নোয়ারা এলিয়াতে আমরা সারাদিন কি করলাম, সেখান থেকে কলম্বো যাত্রাপথ, সবকিছু দেখতে পাবেন পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার এই ব্লগটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। পরবর্তী ব্লগ দেখার জন্য ফলো দিয়ে পাশে থাকবেন। ভেলকি মারে তোমার প্রেমের আগুনে।